প্রফেসর আমিরুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। মোহতারাম, প্রস্তাবিত যে নারী নীতিমালা প্রস্তাব করা হয়েছে, আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, আপনি দেখেছেন। তো আমরা মোটা দাগে আপনার কাছে শুনতে চাচ্ছি, এইটার সঙ্গে আপনার বিরোধটা কোথায়? এদেশের সাধারণ মানুষ, সাধারণ নারী অথবা একজন সাধারণ নাগরিক এটার মধ্যে দ্বিমত পোষণ করার জায়গাগুলো কোথায়, বা আপনি আদৌ এটার সঙ্গে দ্বিমত পোষণ করেন কিনা? জি, নারী সংস্কার কমিশন হয়েছে, কিন্তু পুরুষ সংস্কার কমিশন হয়নি। অর্থাৎ এখানে আমার মনে হয় যে সমাজে দুই শ্রেণী মানুষ আছে, আমরা জানি, নারী এবং পুরুষ। আরেকটা শ্রেণী, যেটা তৃতীয় লিঙ্গ অথবা হিজড়া বলা হয়, তারাও কোনো না কোনোভাবে নারী অথবা পুরুষের মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে দুইটা ভাগে বিভক্ত, নারী এবং পুরুষ। নারী সংস্কার কমিশন হয়েছে, যে বিবেচনাই হোক, পুরুষ সংস্কার কমিশন না করে আমি মনে করি যে পুরুষের সাথে একটা বৈষম্য করা হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে নারী পুরুষ একে অপরের পরিপূরক, কেউ এককভাবে পরিপূর্ণ না। নারী পুরুষ উভয়ে মিলে পরিপূর্ণ একটা জীবন। তো সেখানে নারী যদি পুরুষের প্রতি বিদ্বেষ রাখে অথবা পুরুষ যদি নারীর প্রতি বিদ্বেষ রাখে, কোনোটা এটা কাম্য না। তো এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে এখানে যে নারী কমিশন হয়েছে, সেই নারী কমিশন তৈরি করা এবং জুলাই বিপ্লবের উপরে প্রতিষ্ঠিত যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যে কমিশনটা গঠন করেছে, এই মৌলিক জায়গাতেই সমস্যা, গোড়ায় গলদ আর কি যেটাকে বলে। যাদেরকে দিয়ে এই কমিশন তৈরি করা হয়েছে তারা কোনোভাবেই বাংলাদেশের 91% মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং অন্যান্য ধর্মাবলম্বীও আছে, তো তাদের কারোরই প্রতিনিধিত্ব করে না আমি মনে করি এই কমিশন। এটা শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্য না, অন্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ধর্মীয় যে একটা আমরা গবেষণার ভাষায় যেটাকে বলি স্যাম্পলিং, অর্থাৎ সব ধর্মের, সব বর্ণের, সব মতের মানুষের প্রতিনিধিত্ব করে, এরকম একটা কমিশন গঠন হওয়া দরকার ছিল। কিন্তু আমি মনে করি যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের এবং যার মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, তাদের প্রতি অবমাননা করা হয়েছে এরকম একটি কমিশন গঠন করে, যে কমিশনে বাংলাদেশের 99.99% মানুষের কোনো প্রতিনিধিত্ব নাই। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে যাদেরকে দিয়ে এই কমিশন গঠন করা হয়েছে, অর্থাৎ আমি এই জায়গায় যে কমিশনটা যেভাবে যাদেরকে দিয়ে গঠিত হয়েছে, এই জায়গায় সরকারের একটা দায়বদ্ধতা আছে, বা সরকারকে এই ব্যাপারে কাঠগড়ায় দাঁড়াতে হবে একটা সময়, যে তারা এই ধরনের সদস্যদেরকে দিয়ে এরকম কমিশন গঠন করেছে। আমরা যদি লক্ষ্য করে দেখি যে যাদেরকে দিয়ে এই কমিশন গঠন করা হয়েছে, তারা গত 30 বছর ধরে বাংলাদেশে নারীবাদী আন্দোলন করছে। তাদের মূল কথাই হচ্ছে ধর্মের শৃঙ্খলা থেকে মানুষকে বের করে নিয়ে আসা এবং পুরুষের মুখোমুখি নারীকে দাঁড় করানো। এই বিষয়টা কিন্তু তারা এই কমিশনে যারা সদস্য আছে তারা কিন্তু গত 30 বছর ধরে এই আন্দোলন করে যাচ্ছে। এখন অনেকে বলে, মানে এই কমিশনের রিপোর্ট নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। এই সরকার গঠনের পরে 11টি সংস্কার কমিশন গঠন হয়েছে, তার মধ্যে নারী সংস্কার কমিশন অন্যতম, এবং ইতিমধ্যে অনেকগুলো কমিটির রিপোর্ট জমা হয়েছে। নারী সংস্কার কমিশনের রিপোর্ট জমা হয়েছে, অন্যান্য কমিশনের রিপোর্ট নিয়ে কিন্তু এত তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়নি যেটা নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে হচ্ছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মহলে, বিভিন্নভাবে। এটার অন্যতম কারণই হচ্ছে যে এখানে যাদেরকে দিয়ে কমিশন গঠন করা হয়েছে তাদেরকে দিয়ে কোনোভাবেই এই দেশের নারী সমাজ, আপামর জনসাধারণ, আপামর নারী সমাজের প্রতিনিধিত্ব করা সম্ভব না। কারণ আমরা জানি যে আম গাছ লাগিয়ে কেউ তেঁতুলের আশা করতে পারে না, তেঁতুল গাছ লাগিয়ে কেউ আমের আশা করতে পারে না। আম গাছে আমই হবে, তেঁতুল গাছে তেঁতুলই হবে, এরকমই আশা করা যায়। তো এখন যারা বলছেন যে এই কমিশন তো শুধুমাত্র রিপোর্ট জমা দিয়েছে, এটা তো সরকার বাস্তবায়ন করেনি বা সরকারের ব্যাপারে সিদ্ধান্ত নেননি, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই কমিশন যাদেরকে দিয়ে গঠিত হয়েছে তারা যে এরকমই একটা রিপোর্ট দিবে, এটা কিন্তু একটা অনুমেয় ছিল যে এই কমিশন এই ধরনের রিপোর্টই দিবে। তো সেখানে আমাদের এই বাংলাদেশে ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ অন্যান্য ধর্মের লোকও আছে। এখানে যেমন পর্দানিসীন মহিলা আছে, ইসলাম ধর্মের রীতিনীতি কালচার অনুসরণ করে, আবার হিন্দু ধর্মের সিঁদুর পরা লোকও আছে, কেউ টপস পরে, কেউ জিন্স পরে, সব ধরনের লোকই আছে। কিন্তু এখানে আমরা যদি লক্ষ্য করি এই কমিশনে যারা আছে তারা একটা ধাঁচের, একটা মতাদর্শের, নির্দিষ্ট একটা মতাদর্শের অনুসারী, যেটা সাধারণ আপামর নারীদেরকে কখনোই তারা প্রতিনিধিত্ব করে না।